কেন এরকম করছেন আমি ক্ষমা চাইছি। মানুষের ক্ষোভের মুখে ক্ষমা চাইলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। রবিবার ঘুষুরির একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। গৌতমকে দেখামাত্র ঘিরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় বিক্ষোভ। ভিড় থেকে চোর চোর স্লোগান ওঠে। ভিড় ছেঁকে ধরেছে তাকে। কেউ হাত ধরে টানছে, কেউ টি শার্ট খামচাচ্ছে, আবার কেউ ধাক্কা মারছে। মাঝখানে অসহায়ের মতো দাঁড়িয়ে রয়েছেন উত্তর হাওড়া দাপুটে তৃণমূল নেতা গৌতম চৌধুরী। গৌতম বারবার বলতে থাকেন, আমায় ছেড়ে দিন, কেন আপনারা এরকম করছেন। সাধারণ মানুষের সামনে হাত জোড় করে বললেন, আমি ক্ষমা চাইছি, এরকম করবেন না। কিন্তু তার কথা কানে তোলেননি কেউই। রবিবার ঘুষুরির এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ভিডিও ভাইরাল হয় মঙ্গলবার। তারপরে গোটা ঘটনা প্রকাশ্যে আসে। কি ঘটনাটা ঘটেছিল? আপনাকে দেখা যায় প্রকাশ্যে রাস্তায় হেনস্থা করাচ্ছে, কারা করলো, কেন করলো? না দেখুন, আমি কোনোদিনই আপনারা জানেন যে প্রচার থেকে একটু দূরে সরে থাকি। আপনারা যে ধরে নিয়েছেন বলে বলি 4 তারিখের পর, কারণ আমি উত্তর হাওড়ার কোনো মানুষের সাথে একটা মানুষ দাঁড়িয়ে বলতে পারবে না ঘুষুরি থেকে পিলখানা যে কোনো মানুষের সাথে অন্যায় করেছি, কারো মানুষের সাথে অবিচার, কোনো খারাপ ব্যবহার করেছি। আমি 6 তারিখের পর থেকে রাস্তায় অ্যাজ ইট ইজ বেরোচ্ছি, নিজের কাজকর্ম করছি, পারিবারিক কাজ করছি, কিন্তু প্রত্যেক দিন এটা রাত্রির বেলা হলে প্রায় 11টা সাড়ে 11টার পর আমার বাড়ির নিচে এসে, আমরা তো একটা স্বাভাবিক জীবনযাত্রা করতে চাই, ভয় আউট ভরসা ইন হয়েছে। তা আমরা তো এই দেশের মানুষ, এই রাজ্যের মানুষ, এই সরকারের আন্ডারে আমরা বিলংস করছি। তো প্রত্যেক দিন রাত্রিবেলা রাতের অন্ধকারে আমার ছেলে মেয়েটা সে লেখাপড়া করছে, পড়াশুনো করতে পারছে না, বাবা মা তুলে গালাগাল করছে। এটা আমরা কোন সমাজে বাস করছি? আমি না লাস্টে না পেরে গত রোববার দিনকে আমি আমার স্ত্রী এবং আমার মেয়ে বেরিয়েছিলাম যে কেন সে বলছে যে তার বাবাকে কেন গালাগাল করছে, কেন, কিসের জন্যে। যারা করছে তাদেরকে আপনি একবার জিজ্ঞেস করুন, তারা এখন বলবে, মানে আনকনসিয়াস অবস্থা, এখন বলবে যে আমি কিছু জানি না। আমাকে এত জীবনের পর, এত বছর পর আমাকে মাতৃশক্তি শেখাচ্ছে, এটা আমার দুর্ভাগ্য, এটা আমার কষ্ট হচ্ছে। এই উত্তর হাওড়ার প্রত্যেকটা মানুষ জানে যে আমি কি ছিলাম, এবং আমি মনে করি যে আমি তো একজন লিডার। আজ আমি পরাজিত লিডার, ঠিক কথা, কিন্তু একজন জয়ীর কাছে আমি সবসময় আশা করি। আমি তো এই এলাকার বাসিন্দা, আমাদের উত্তর হাওড়া অনেক যেগুলো আমি পারিনি, যে কাজগুলো আমি ফান্ডের জন্য, টাকার জন্য, হয়তো গভর্নমেন্ট টাকার জন্য পারিনি, সেই কাজগুলো সম্পূর্ণভাবে আমরা সাপোর্ট করব তাকে। কিন্তু আজকে আমার ছেলে মেয়ে আজকে তারা কি দেখছে, তার বাবাকে অকথ্য ভাষায় গালাগাল করছে, রেগুলার রাত্রির বেলা অচৈতন্য অবস্থায় করছে। আমরা কি অন্যায় করেছি, কি দোষ করেছি? লেখাপড়া করার জন্য যে বাচ্চারা রাস্তা বেরোতে ভয় পাচ্ছে তারা। আমার মেয়ে আজকে ল পড়ছে, সে 3rd ইয়ার ল পড়ছে, আমার ছেলে ক্লাস 7-এ পড়ে। এটা কোথায় যাচ্ছি আমরা? আমরা তো হার স্বীকার করেছি। আমি তো বলছি আমি একজন পরাজিত লিডার, কিন্তু একজন পরাজিত লিডার আমি তো সেটা কি আশা করতে পারি না একটা জয়ী দলের কাছ থেকে? আপনি মন্ত্রীকে কিছু জানিয়েছেন? আমি সেরকমভাবে জানাইনি, কিন্তু আমি এখনও আপনাকে বলছি যে একজন পলিটিক্যাল, আমরা তো এক পলিটিক্যাল ছেলে, একজন পলিটিক্যাল লোক হয়ে তার দীর্ঘ লড়াইতে সে আজকে রাজ্যের মন্ত্রী হয়েছে, সে কিন্তু এটাকে কোনোদিন অ্যালাউ করবে না, আমার যতদূর মনে হয়। এটা আমি আমার ব্যক্তিগত ক্যারেক্টার দিয়ে বলি, যে একটা পরিবারের ওপরে রোজ রাত্রিবেলা এরকম একটা, মানে একটা কালো অন্ধকার জগৎ বানিয়ে দেওয়া। মাস্টারমশাই আসতে পারছে না, প্রাইভেট টিউটার বাড়িতে আসতে পারছে না, যে আমরা কোন জগতে বাস করছি? এটাই হচ্ছে। দেখুন, দলের খোঁজ নেওয়ার, আমার খোঁজ নেওয়া উচিত দলের কাছে, আমার সহকর্মীদের কাছে আমার খবর নেওয়া উচিত, কিন্তু আমি নিজে তো অ্যাবসেন্ট হয়ে যাচ্ছি। আমি আবার বলি, যারা বলছে যে দল খবর নেয় না, তারা কিন্তু এটাকে গুলিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। আমি আবার বলছি, আমি লিডার, আমি একজন পরাজিত লিডার। আমার উচিত আমার দলের কর্মীদের কাছে পৌঁছানো, আমার উচিত আমার দলের কর্মীদের বাড়িতে গিয়ে দেখা করা, আমার উচিত আমার দলের কর্মীদের পাশে থাকা। আমি একদিন বিধায়ক ছিলাম, কেউ একজন রাজ্যের মন্ত্রীও ছিল, তাদেরও কিন্তু উচিত ছিল যে পৌঁছে যাওয়া সেই মানুষের কাছে। কিন্তু কেউ তৃণমূল অনেকটা গুটিয়ে নিল, এই এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে। দেখুন, গুটিয়ে
যারা মনে এইভাবে দেখা যারা যাচ্ছে। যারা যারা মনে করছে যে আমরা এইখানে থেকেছি, সুবিধে ভাগ লোভ করেছি, যা যা করার সেটা করেছি, এবার হয়তো এই দোকানদারি এই কারবার শেষ হচ্ছে, অন্য জায়গায় যাব, সেখানে আবার সেই ভোগটা করব, এটা ঠিক নয়। এখানেও খারাপ হচ্ছে, অন্য জায়গায়ও তেরা খারাপ হবে। আমরা এক জায়গায় রাজনীতি করবো না, তার থেকে বড় জিনিস। ভারতবর্ষে 98% লোক রাজনীতি করে না, 2% লোক রাজনীতি করে, তাতে অসুবিধাটা কোথায়? জার্সি চেঞ্জ করবো সবসময়। দেখো, তার ব্যাপারে আমার কিছু বলার নেই। আমার মনে হয় আমাদের এখানে যেগুলো সে তো তিনি তো 15 বছরের মন্ত্রী ছিলেন, তিনি তো সই করলেন দিদির বিরুদ্ধে। তিনি আমাদের কাছে খবর নেই। তিনি তো আমাদের লিডার, তিনি তো আমাদের লিডার, তিনি তো আমাদের পাশে, তিনি পাশে এলেই পরে হয়ে যেত, আমাদের কি অসুবিধা? আমি যেরকম যতটা পারছি কর্মীদের পাশে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি আবার বলছি আমাদের উত্তর হাওড়ায় মানে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া, মানে কিছু শ্রেণীর মানুষ যারা রাত্রির বেলা এই খারাপ কাজগুলো করে ফেলছে, তারা কিন্তু আমি আবার বলছি তারা কোনো সভ্য দলের কর্মী বা আনুগত্য হতে পারে না। এলাকার প্রাক্তন বিধায়ক যিনি শোনা যাচ্ছে যে রাস্তাঘাট হয়েছে, মার খেয়েছে, হেনস্থা হয়েছে পাবলিকের কাছে। আপনি মার খাওয়ার একটা ভিডিও আমাকে দেখিয়ে দিন। উনি নিজের বাড়ি থেকে নিজের বউ বাচ্চাকে নিয়ে এসে রাস্তার উপরে যারা মাতাল আছে তাদের সঙ্গে মুখ লাগাচ্ছে। একজন কাউন্সিলর, এমআইসি, এমএলএ, হাওড়া জেলা টিএমসির সভাপতি তাকে শোভা দেয় যে রাত্রিবেলা পুলিশকে বলেছি এই ধরনের ঘটনা যেন আগামী দিন না হয়। কিন্তু উনি যে সিন ক্রিয়েট করার জন্য বাড়ি থেকে নেমে গেছেন, যে ছি 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 করছেন, উনি যা করেছেন, উনি যাদের পরিবারের উপর হামলা করেছেন, রাত্রিবেলা যাদের ঘর বাড়ি ভাঙিয়েছেন, ওনার সঙ্গে তো ওটা হচ্ছে না। এইসব সিন ক্রিয়েট না করে চুপ করে বাড়িতে থাকলেই মান সম্মান বাঁচবে। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।